হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেইন করে শোনাবো গভীর জলের মাছ সিজন 2। প্লিজ টু সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর অ্যান্ড মোর ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেনেশন। গভীর জলের মাছ সিজন 1 মনে আছে তো? তাহলে শুরু করা যাক সিজন 2 এর এক্সপ্লেনেশন। সিজন 2তে আমরা জানতে পারি যে চন্দ্রিমা আর সুরেশের পর দ্বিতীয় একইভাবে স্লো পয়জনিং এর জন্য নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে মারা গেছে। অনির্বাণ কিন্তু সত্যি দিতিকে ভালোবেসে ফেলেছিল, ধ্রুব আর আত্রিকাকে। এইসব নিয়ে ওদের সবার সম্পর্কটা খুবই তিক্ত হয়ে গেছে। সেই তিক্ততা দিতির মৃতদেহের সামনে দাঁড়িয়েও ওরা লুকিয়ে রাখতে পারে না। কিন্তু পরপর 3 জন এভাবে স্লো পয়জনিং এর জন্য নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যাওয়ায় বিশাখা আর আরাত্রিকা এখন সবসময় খুব ভয় ভয় থাকে। এই না কখন তাদের মধ্যেও কেউ একজন একইভাবে মারা যায়। অনির্বাণ দিতির প্রেমে আর ধ্রুব আরাত্রিকার প্রেমে একটু বেশি মত্ত হয়ে যাওয়ায় ওদের নিজেদের স্বামী স্ত্রীর সম্পর্কটা একেবারেই ঘেটে গেছে। বিশাখা আর আরাত্রিকার সম্পর্কটাও একই রকম ভাবে খারাপ হতে থাকে। ওরা সবাই সবাইকে সন্দেহ করতে শুরু করে। আরাত্রিকা আর বিশাখা প্রত্যেকটা মুহূর্ত আতঙ্কে থাকে যে এই বুঝি ওরাও নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে। তবে এই খেলাটা কিন্তু শুরু হয়েছিল অনেক আগে। তখন আরাত্রিকা বিশাখা চন্দ্রিমার দিতির খেলা শুরুই হয়নি। বুঝলেন না তো? সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। একবার ওরা 4 বন্ধু মিলে ঠিক করে যে কোনো প্ল্যান ছাড়া হঠাৎ করেই গোয়াতে বেড়াতে যাবে। ওখানে গিয়েই হোটেল ঠিক করবে, না হলে নাকি অ্যাডভেঞ্চারটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু মধ্যবিত্ত বাড়ির সুমিত এই ব্যাপারটায় খুব একটা কমফোর্টেবল ফিল করছিল না। এভাবে কোনো প্ল্যান ছাড়া সে তার স্ত্রী দিতিকে ছাড়তে খুব একটা সাহসও পাচ্ছিল না। বিশাখা আর আরাত্রিকা অনেক বুঝিয়ে সুঝিয়ে সুমিতকে রাজি করায় দিতিকে ঘুরতে যাওয়ার পারমিশন দেওয়ার জন্য। ওরা 4 বন্ধু ঘুরতে গেলে ওদের বররা সবাই মিট করে। অনেকদিন পর বউদের হাত থেকে মুক্তি পেয়ে সবাই নিজেদেরকে লাগাম ছাড়া মনে করছিল। সুমিত ছাড়া বাকিরা খুবই মজায় ছিল, কিন্তু সুমিত ছিল টেনশনে। ওরা ঠিকমতো পৌঁছলো কিনা, ঠিকমতো হোটেল পেল কিনা, এসবই ভাবছিল সুমিত। তাছাড়া ওরা ওদের ফোনগুলো বন্ধ করে রেখেছে। তখন তীর্থ সুমিতকে বলে, সুমিতের এই চিন্তা কি শুধুই তার বউয়ের সেফটির কথা ভেবে, নাকি সুমিত মনে করছে যে দিতি গোয়াতে গিয়ে মদ খেয়ে অন্য পুরুষের সাথে যা ইচ্ছে তাই করে ফেলতে পারে। সুমিত বলে তার বউ একেবারেই ওরকম নয়, ওসব সে ভাবছেও না। তখন অনির্বাণ আর ধ্রুব বলে, সুমিত কি বলতে চাইছে যে ওর বই শুধু সতী সাবিত্রী আর বাকিদের বউরা সব খারাপ? সুমিত বলে যে সে আবার এসব কখন বলল, সে তার নিজের বউকে চেনে তাই বলছে। অনির্বাণ বলে সুমিত যদি তার বউকে নিয়ে কনফিডেন্ট হয় তাহলে অনির্বাণ ওর বউকে নিয়ে সুপার কনফিডেন্ট। ধ্রুবর মনে হয় যে লয়ালিটি ভালো, তবে বিশাখা একটু বেশি লয়াল। সেটা শুনে তীর্থ বলে, তাই বুঝি? আসলে ধ্রুব তো আর জানে না বিশাখা আর তীর্থর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা। তীর্থ বলে বউদের নিয়ে এত কনফিডেন্ট হওয়া উচিত নয়, ওদের মাথায় যে কখন কি চলে সেটা বোঝা কিন্তু দায়। অনির্বাণ আর ধ্রুব বলে ওরা ওদের বউদের ব্যাপারে সুপার কনফিডেন্ট। তীর্থর মনে হয় চন্দ্রিমাকে নিয়ে একটু কনফিডেন্সের অভাব আছে। অনির্বাণ বলে চন্দ্রিমা কি অন্য কারোর সাথে কিছু করেছে নাকি? ধ্রুব তীর্থকে বলে বউ বিপথে গেলে সেটা স্বামীর অক্ষমতাও হতে পারে, ওরা কি চন্দ্রিমাকে জিজ্ঞেস করে দেখবে তীর্থ অক্ষম কিনা? ধ্রুবর কথা শুনে তীর্থ মনে মনে হাসে। তখন তীর্থ ওদেরকে ওদের বউদের চরিত্র যাচাই করার জন্য একটা গেম খেলার অফার করে। ওরা ওদের বউদের নষ্ট হওয়ার একটা সুযোগ করে দেবে, একে অন্যের বউদের সাথে প্রেম প্রেম খেলা খেলবে। ওদের বউরা যদি ওদের প্রতি লয়াল হয় তাহলে নিশ্চয়ই ওদের ফাঁদে পা দেবে না, সেক্ষেত্রে ওরা জিতে যাবে। আর ওদের বউরা যদি একে অন্যের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে বোঝা যাবে যে সুযোগ পেলে ওদের বউরাও চরিত্রহীন, সেক্ষেত্রে তীর্থ জিতে যাবে। তীর্থ এমন একটা সিচুয়েশন তৈরি করে দেবে যাতে ওদের বউরা ভাবে যে এখন ওরা লাগাম ছাড়া হতে পারে। তবে এই কথাগুলো কিন্তু ওরা কাউকে বলতে পারবে না, না নিজের বউকে না অন্যের বউকে। ওরা তীর্থর এই প্রস্তাবে রাজি হয়ে যায়, তবে শর্ত একটাই দেয় যে তীর্থ কি প্ল্যান করছে সেটা আগে থেকেই ওদেরকে জানাতে হবে, কারণ আফটারঅল ওদের বউদের সেফটিটাই ওদের কাছে সবার আগে। আমরা বুঝতে পারি বউদের এই খেলা শুরু হওয়ার আগেই বররা এই খেলাটা শুরু করেছিল। সিন আবার বর্তমানে ফিরে আসে। আগের সিজনে আমরা দেখেছিলাম সুরেশের বাড়ি থেকে অনির্বাণ, ধ্রুব আর সুমিতের ব্র্যান্ডেড সিগারেটের স্ট্যাপ পাওয়া গেছিল।
এখন ফরেন্সিক রিপোর্ট বলছে যে ওদের মুখের সালাইভা আর ওই সিগারেটে পাওয়া সালাইভা ম্যাচ করে গেছে। এটা শুনে ওরা সবাই খুব অবাক হয়ে যায়, কারণ ওরা তো সুরেশের বাড়িতে কখনো যায়নি, সুরেশের বাড়িটাও ওরা চেনে না। পরের দিন ইন্সপেক্টর ধ্রুব, অনির্বাণ আর সুমিতকে থানায় ডেকে পাঠায়। আরাত্রিকা একা থাকতে ভয় পাচ্ছিল বলে অনির্বাণ ওকে আর ওদের মেয়েকে বিশাখার কাছে রেখে যায়। বিশাখা বলে এইটুকু সময়ের জন্য ওরা দুজন দুজনকে সহ্য করে নিতে পারবে। বিশাখা ধ্রুবকে বলে ওরা যদি সুরেশের বাড়িতে সত্যি না গিয়ে থাকে তাহলে যেন ওরা পুলিশকে সত্যি কথাটাই বলে। কিন্তু সত্যিটা কি? এতগুলো খেলার মাঝে সত্যি মিথ্যে কেমন যেন গুলিয়ে গেছে। থানায় ঢোকার আগে ধ্রুব অনির্বাণকে বলে আরাত্রিকাকেও বিশাখার কাছে না রেখে এলেই পারত। বিশাখার মাথার ঠিক নেই, কখনো আরাত্রিকার কি ক্ষতি করে বসবে বলা যায় না। ধ্রুবর কথা শুনে অনির্বাণ বলে আরাত্রিকার প্রতি ধ্রুবর ব্যথাটা জেনুইন হয়ে গেছে মনে হয়। ধ্রুব বলে কেন, তোমার হয়নি? দিতির প্রতি? ওরা সবাই একে অন্যের বউয়ের প্রতি প্রেমে মশগুল হয়ে গেছে জেনেও একে অপরের সাথে হাত মিলিয়ে থাকতে বাধ্য হচ্ছে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সেদিন পিএনপিসি রেস্টুরেন্টে চন্দ্রিমা তার দুঃখের কাহিনী বন্ধুদের বলার আগে তীর্থর সাথে সামথিং ফিশি রেস্টুরেন্টে গেছিল। সেখানে তীর্থ চন্দ্রিমাকে বলেছিল তার বন্ধুরা মোটেও বন্ধু নয়, চন্দ্রিমা ওর বন্ধুদের একটা টেস্ট নিতে পারে। চন্দ্রিমা ওর বন্ধুদেরকে গিয়ে এই কথাটাই বলবে যে তীর্থ ওর অফিস কলিগ বৃন্দার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে চন্দ্রিমাকে ডিভোর্স দিতে চাইছে। তীর্থ শিওর যে তখনই ওর বন্ধুরা ওকে বলবে যে চন্দ্রিমা মোটা বলেই তীর্থ অন্য কোনো নারীতে মেতেছে। ওরা ওদের ব্যবহারেই বুঝিয়ে দেবে যে ওরা আসল বন্ধুই নয়, সবাই খুবই জাজমেন্টাল। যদি তীর্থর কথা সত্যি হয় তাহলে চন্দ্রিমা ওদেরকে একটা খেলার দিকে এগিয়ে দেবে, ওর বন্ধুদের চরিত্র যাচাইয়ের খেলা। চন্দ্রিমা খুব রাগের সাথে তীর্থকে বলে তীর্থ বৃন্দার সাথে প্রেম করে চন্দ্রিমাকে ডিভোর্স দিতে চাইছে, চন্দ্রিমা প্রেগনেন্ট জেনেও ওদের বাচ্চাকে অস্বীকার করতে চাইছে, আর হঠাৎ করে চন্দ্রিমা ওর বন্ধুদের চরিত্র কেন যাচাই করতে যাবে? ও জানে ওর বন্ধুরা বেস্ট, ওদের মতো বন্ধু হয় না। তীর্থর পরকীয়ার সাথে ওর বন্ধুদের চরিত্র যাচাইয়ের কি সম্পর্ক? তখন তীর্থ বলে চন্দ্রিমা যদি ওদেরকে এই খেলায় এগিয়ে দিতে পারে তাহলে তীর্থ চন্দ্রিমাকে ডিভোর্স দেবে না, বৃন্দার সাথেও সব সম্পর্ক নষ্ট করে দেবে, আর ওদের বাচ্চাটাকেও একসাথে বড় করবে। তখন চন্দ্রিমা বলে তার মানে আমার বন্ধুরা খারাপ প্রমাণিত হলে আমার লাভ? তীর্থ এক্স্যাক্টলি কি চাইছে চন্দ্রিমা বুঝতে পারে না। দুদিন আগেই সে বলল যে সে বৃন্দার সাথে প্রেম করছে, তাই চন্দ্রিমাকে ডিভোর্স দিতে চায়। আবার এখন বলছে যে চন্দ্রিমা ওর বন্ধুদের চরিত্র যাচাইয়ের খেলা খেলালে চন্দ্রিমাকেও ডিভোর্স দেবে না। আসলে তীর্থ তো নাটক করে চন্দ্রিমাকে ডিভোর্সের কথাটা বলেছিল। বিশাখার সাথে তীর্থর প্রেমটা তো ভালোই চলছে। ওর অফিসের বৃন্দা এমনিতেই রসকসহীন বোরিং একটা মেয়ে, বৃন্দা থাকলেই বাকি আর না থাকলেই বাকি। বৃন্দার সাথে সম্পর্কটা তো তীর্থ করেছে চন্দ্রিমাকে ডিভোর্সের ভয় দেখানোর জন্য, কারণ চন্দ্রিমা সংসার ভাঙতে খুব ভয় পায়। ধ্রুব অনির্বাণদের সাথে ওই বাজিটা জেতার জন্য তীর্থ এই পুরো নাটকটা করে, আর চন্দ্রিমাকে ওর দাবার গুটি বানায়। তীর্থ চন্দ্রিমাকে বলে যে ও ধ্রুব, অনির্বাণ আর সুমিতের সাথে একটা বাজি লড়েছে, আর চন্দ্রিমা তো জানেই যে তীর্থ বাজি জেতার জন্য যে কোনো এক্সটেন্টে যেতে পারে, তাই তীর্থ চায় চন্দ্রিমা ওর হয়ে এই খেলাটা খেলুক। তীর্থ শিওর যে তীর্থর পরকীয়ার কথা শুনে ওরা সবাই চন্দ্রিমাকে মোটা বলবেই। তখনই শুরু হবে চন্দ্রিমার নেক্সট খেলা। ছলে বলে চন্দ্রিমা ওদেরকে চরিত্র যাচাইয়ের খেলা খেলাবে, তাহলেই বাঁচবে চন্দ্রিমার সংসার। তাহলে কি চন্দ্রিমা তীর্থর কথাতেই এই খেলাটা শুরু করেছিল? সিন আবার বর্তমানে ফিরে আসে। আরাত্রিকা সন্দেহ করে যে বিশাখা চন্দ্রিমাকে হয়তো মেরে ফেলেছে, কারণ সে জেনে গেছে যে তীর্থর সাথে বিশাখার একটা অ্যাফেয়ার রয়েছে। আবার বিশাখা সন্দেহ করে যে আরাত্রিকাই হয়তো দিতিকে মেরে ফেলেছে, কারণ অনির্বাণ সত্যি সত্যি দিতির প্রেমে পড়ে গেছে। সব ছলচাতুরি জেনে যাওয়ার পরেও অনির্বাণ অনেকবার আরাত্রিকাকে দিতি বলে ডেকে ফেলেছে, ধ্রুব বিশাখাকে আরাত্রিকা বলে ডেকে ফেলছে। এসব কিছুর ওপর আবার রয়েছে মৃত্যু ভয়। এতগুলো মানসিক চাপ ওরা আর নিতে পারছে না। অনির্বাণ, ধ্রুব আর সুমিত থানায় পৌঁছায়। অনির্বাণ ইন্সপেক্টরকে বলে যে তারা কি বোকা যে ইচ্ছে করে নিজেদের সিগারেটের স্ট্যাবগুলো সুরেশের বাড়িতে রেখে আসবে নিজেদেরকে খুনি প্রমাণ করার জন্য। ধ্রুব বলে কেউ যে তাদেরকে ফাঁসাবার চেষ্টা করছে এটা তো ঠিক। তখন ইন্সপেক্টর বলে আপনারা নিজেরাই নিজেদের কবর খুঁড়বেন, এতটা বোকা যে আপনারা নন সেটা আমি জানি,
সেই জন্যই তো আপনাদের এখনো অবধি অ্যারেস্ট করিনি, থানায় ডেকে এনে চা খাওয়াচ্ছি। তখন ধ্রুব বলে, থানায় ডাকতে হলে তীর্থকে ডাকুন, এইসব খেলাধুলো ওই শুরু করেছিল। তখন ইন্সপেক্টর বলে, আরও একটা খেলা আছে? আপনারা একেবারে প্রথম থেকে শুরু করে শেষ অবধি বলুন তো দেখি। সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। চন্দ্রিমার মনে হতে থাকে যে খেললেই বিয়ে বাঁচবে, না হলে নয়। চন্দ্রিমা ওদেরকে তীর্থর কথা মতো জানায় তীর্থর পরকীয়ার কথা। চন্দ্রিমা ভেবেছিল ওর বন্ধুরা তীর্থকে ভুল প্রমাণ করে চন্দ্রিমার পাশে থাকবে, কখনোই জাজমেন্টাল হবে না। কিন্তু চন্দ্রিমা বুঝতে পারল যে ওরা চন্দ্রিমার পাশে থেকে তার কষ্ট বোঝা তো দূরের কথা, সত্যিই চন্দ্রিমাকে নিয়ে বডি শেমিং করে ওকে মোটা বলে জাজমেন্টাল হচ্ছে। চন্দ্রিমা বুঝতে পারে যে তীর্থ ঠিকই বলেছিল। তাই এরপর চন্দ্রিমা ওদেরকে বলে, ও না হয় মোটা জলহস্তি, কিন্তু ওর বন্ধুরা তো স্লিম অ্যান্ড হট। তাহলে এবার ওরা ওদের কেরামতি দেখাক, পোষা বরদেরকে ছাড়া অন্য পুরুষ পটিয়ে দেখাক দেখি। এত অব্দি তো সবকিছু ঠিকই ছিল, কিন্তু এরপর কি চন্দ্রিমা তীর্থর কথা অনুযায়ী খেলাটা খেলল, নাকি পুরো খেলাটাই চন্দ্রিমার প্ল্যান মাফিক হয়েছিল? সুমিত ইন্সপেক্টরকে বলে, তীর্থ যখন ওদের প্ল্যানটা জানিয়েছিল তখন প্রথমে ওরা কেউ সেটাতে পাত্তা দেয়নি। অনির্বাণ বলে, আসলে ওরা পাত্তা দেওয়ার মতো কিছুই পায়নি। তীর্থ যা করছিল সে সবকিছুই ওর বউকে ট্রমাটাইজ করে করছিল। তবে ওরা ভেবেছিল ওদের বউরা খুবই লয়াল, কেউই এই ফাঁদে পা দেবে না। তাছাড়া ওদেরকে চন্দ্রিমা শুধু একে অন্যের বরের সাথে প্রেমের অভিনয় করতে বলেছিল, ওরা চাইলে নাও করতে পারত। আর অনির্বাণদের বিশ্বাস ছিল যে কোনোভাবেই ওদের বউদের এই ট্র্যাপে ফেলা যাবে না। তীর্থ যখন ওদেরকে বলল যে ও নিজের বউকে ইউজ করছে বাকিদের ট্র্যাপে ফেলার জন্য, ধ্রুবরা খুব অবাক হয়ে গেছিল এই ভেবে যে তীর্থ বাজিটা জেতার জন্য নিজের বউকে এভাবে ইউজ করছে কি করে। তীর্থ বলে যে ওরা বলেছিল ওদের বউদের সাথে কি করা হবে সেটা আগে থেকে ওদেরকে বলতে হবে, তাই তীর্থ ওদেরকে এই প্ল্যানটা বলল। তীর্থ বলে, তোমাদের তো নিজেদের বউদের ওপর ভরসা আছে, নাকি ভাবছো ওরা বন্ধুর বরেদের প্রেমে পড়েও যেতে পারে? তখন অনির্বাণ, ধ্রুব আর সুমিত বলে, ওদের বউরা এসব তো করবেই না, উল্টে চন্দ্রিমা ওদেরকে এগুলো করতে বললে ওরা চন্দ্রিমাকেই ভুল বুঝবে। তীর্থর কথা শুনতে গিয়ে চন্দ্রিমাকেই না তার এতদিনের বন্ধুদের হারাতে হয়। ওদের তো চন্দ্রিমার কথা ভেবেই খারাপ লাগছে। তীর্থ মনে মনে হাসতে থাকে ওদের কথা শুনে। ধ্রুব, অনির্বাণ আর সুমিত খুব কনফিডেন্ট ছিল যে চন্দ্রিমার সাথে আজ ওদের বৌদির বন্ধুত্ব বোধহয় শেষের পথে। বাড়িতে এসেই নিশ্চয়ই বিশাখা, আরাত্রিকার দিতি চন্দ্রিমার এই অদ্ভুত প্ল্যানের ব্যাপারে বলে ওদের কাছে নালিশ করবে। ওরা ঠিক করে পরের দিন ওরা তিনজন তীর্থর সাথে দেখা করবে, কারণ তীর্থর হেরে যাওয়া করুণ মুখটা দেখার সুযোগ ওরা কিছুতেই মিস করতে চায় না। কিন্তু ওদেরকে অবাক করে দিয়ে ওদের বউরা এই ব্যাপারে কেউই কিছু বলে না। বিশাখা, আরাত্রিকা, দিতি শুধু তীর্থর অ্যাফেয়ারের কথা, চন্দ্রিমাকে ডিভোর্স দেওয়ার কথা আর চন্দ্রিমার ভেঙে পড়ার কথাই বলে, কিন্তু চন্দ্রিমার বলা গেমের কথা কেউই বলে না। ধ্রুব, অনির্বাণ আর সুমিতেতে বেশ অবাক হয়ে যায় এই ভেবে, তাহলে কি চন্দ্রিমা ওদেরকে এইসব স্বামী বদলের খেলার কথা বলেনি? ওদের মনে হয় চন্দ্রিমা হয়তো ওদের সত্যিই ভালো বন্ধু, তাই হয়তো তীর্থ শিখিয়ে দেওয়া কথাগুলো চন্দ্রিমা ওদেরকে বলেনি। ওরাও হাফ ছেড়ে বেঁচেছিল এই ভেবে যে তীর্থর প্ল্যানটা ফেল করে গেছে। পরের দিন ওরা তীর্থর সাথে দেখা করে, কিন্তু অবাক করা বিষয় যে তীর্থ নিজেও জানতো না ওর প্ল্যানটা পাশ করেছে নাকি ফেল। কারণ বন্ধুদের সাথে দেখা করার পর সেই রবিবার রাতে চন্দ্রিমা বাড়িতেই ফেরেনি। বন্ধুরা চলে যাওয়ার পর চন্দ্রিমা পিএনপিসি রেস্টুরেন্ট থেকে তীর্থকে একবার ফোন করেছিল। তখন তীর্থ জানতে চায় যে ওর বন্ধুরা খেলায় রাজি হয়েছে কিনা। তখন চন্দ্রিমা বলে, তুমি আমার বন্ধুদের লয়ালিটি টেস্ট করতে চাও, তাই জানতে চাইছো যে ওরা তোমার প্ল্যানের ফাঁদে পা দিল কিনা, তাই তো? চন্দ্রিমা বলে, ওরা তো দূরের কথা, আমি নিজেই তোমার গেমটা খেলবো না। আমি ভেবে দেখলাম এত শর্ত সাপেক্ষ বিয়ে টেকানো আমার দরকার নেই, তাই এই বিয়েটা আমি নিজেই ভাঙলাম। তীর্থর কথা শুনে সুমিত, ধ্রুব আর অনির্বাণ অবাক হয়ে যায় এই ভেবে চন্দ্রিমা কি তাহলে ওদেরকে এই খেলার কথা বলেছে নাকি বলেনি। তীর্থ বলে যে সে নিজেই কিছু বুঝতে পারছে না, শুধু এটা বুঝতে পারছে যে এই গেমটা আর তার কন্ট্রোলে নেই, সেটা একটা অন্য টার্ন নিয়েছে। আমরা দেখি চন্দ্রিমা একটা ওয়াইন গ্লাস ভেঙে ফেলায় তখনই তার সাথে সুরেশের আলাপ হয়। চন্দ্রিমা সুরেশকে ওর দুটো আঙুলের মধ্যে একটা ধরতে বলে। সুরেশ একটা আঙুল ধরলে চন্দ্রিমা বলে যে সে একদম ঠিক ডিসিশন নিয়েছে, এর জন্য তার কোনো গিল্ট ফিলিং নেই। ওয়াশরুমে গিয়ে চন্দ্রিমা বলে যে এই খেলার সেই রানী, তীর্থর বলে দেওয়া খেলা সে খেলবে না।
সে তার নিজের খেলা খেলবে, যে খেলা ওদের সবাইকে ধ্বংস করে দেবে। এরপর চন্দ্রিমা আবার তীর্থকে ফোন করে বলে যে তার কোনো পার্টনার দরকার নেই, নট ইন লাভ, নট ইন গেম অ্যান্ড নট ইন ক্রাইম। সেই সময় চন্দ্রিমার কথার মানেটা তীর্থ বোঝেনি, বাকিরাও বোঝেনি, বুঝেছিল অনেক পরে। ওদের কথা শুনে ইন্সপেক্টর বলে, তার মানে এই খেলাটা আফটারঅল চন্দ্রিমারই বানানো। ওর বন্ধুরা ফেক বেরোলো বলে তাদেরকে একে অন্যের বরের সাথে প্রেমের জালে জড়িয়ে দিল। বন্ধুদের বরেরা তাদের বউদের ওপর খুব কনফিডেন্ট ছিল বলে তাদেরকেও প্ল্যান করে সবটা জানিয়ে বউদের প্রতি বরদের মনটা বিষিয়ে দিল, আর তীর্থকে ইউজ করলো গুটি হিসেবে। সেই সময় কনস্টেবল বলে একটা মহিলা বাচ্চা কোলে নিয়ে এসেছে, দেখা করতে চাইছে। সেই মহিলা ইন্সপেক্টরকে জানায় যে সে সুরেশের স্ত্রী, আর এটা সুরেশেরই বাচ্চা। সুরেশের বউ বাচ্চা আছে শুনে ইন্সপেক্টর আর বাকিরা তো খুব অবাক হয়ে যায়। সুরেশ ওদেরকে বলেছিল যে ও গে, মেয়েদের প্রতি ওর কোনো আকর্ষণ নেই। তাহলে ওর বউ বাচ্চা এলো কোথা থেকে? তাহলে কি সুরেশ ওদেরকে মিথ্যে কথা বলেছিল? চন্দ্রিমার সাথে সুরেশের কোনো অ্যাফেয়ার ছিল না তো? এরকম হাজারো একটা প্রশ্ন ওদের মাথায় ঘুরতে থাকে। ওদিকে বিশাখা আরাত্রিকাকে বলে, ওদের যদি মরতেই হয় তাহলে এটা জেনে মরবে যে কে ওদেরকে এভাবে মারছে, কে ওদেরকে স্লো পয়জনিং করছে। আর এটা বিশাখা একা একা করতে পারবে না, তাই সব তিক্ততা ভুলে আরাত্রিকাকে ওর সাথে থাকতে হবে। ওরা প্রথমেই তীর্থর সাথে কথা বলার জন্য তীর্থর অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অনির্বাণ আরাত্রিকাকে ফোন করে জানায় যে সুরেশের বউ বাচ্চা থানায় এসেছে। এটা শুনে বিশাখা আর আরাত্রিকা বলে ওরাই তার মানে ঠিক ছিল, চন্দ্রিমা সুরেশের সাথে কোনো একটা রিলেশনে ছিল। সুরেশের বউ ইন্সপেক্টরকে বলে যে ওরা গ্রামের বাড়িতে থাকে, সুরেশ মাসে মাসে টাকা পাঠাতো। ওই পিএনপিসি রেস্টুরেন্টের আরেকজন ওয়েটার বিষ্ণু ওকে ফোন করে সুরেশের মারা যাওয়ার খবর দেয়। ওরা তীর্থর অফিসে গিয়ে তীর্থকে জিজ্ঞেস করে যে চন্দ্রিমার খুনের দিন তীর্থ কোথায় ছিল। তীর্থ বলে সে অফিসের কাজে জামশেদপুর গেছিল। বিশাখা জিজ্ঞেস করে যে তীর্থ কখন ফিরেছিল, রাতে নাকি তার আগেই। ওদের কথা শুনে তীর্থ বলে ওরা কি চন্দ্রিমার খুনের জন্য তীর্থকেই সন্দেহ করছে নাকি? তখন আরাত্রিকা বলে এখন ওরা নিজেদের হাজবেন্ডদেরই বিশ্বাস করতে পারছে না, তো তীর্থ কোন ছাড়? ওদের কথা শুনে তীর্থ বলে হঠাৎ করে তোমাদের কি হলো বলো তো? ওরা কি তোমাদের বাজির কথাটা বলে দিয়েছে নাকি? আরাত্রিকা আর বিশাখা অবাক হয়ে গিয়ে বলে কোন বাজি, কিসের বাজি? সেই সময়ই একটা স্মার্ট সুন্দরী মেয়ে তীর্থর রুমে আসে। ওরা জানতে পারে যে এই নাকি বৃন্দা। ওরা অবাক হয়ে যায় এটা ভেবে যে তীর্থ এতদিন সবাইকে বলেছিল বৃন্দা নাকি খুবই বোরিং আনস্মার্ট একটা মেয়ে, কিন্তু বৃন্দা তো পুরোই উল্টো। বরং এরকম একটা হট মেয়ে তীর্থর প্রেমে কি করে পড়লো সেটাই ওদের অবাক লাগছে। ওরা বুঝতে পারে যে তীর্থ চন্দ্রিমাকে ভাওতাবাজি দিয়েছিল যে বৃন্দার সাথে তীর্থর প্রেমটা নাকি কেটে গেছে। তবে ওসব বাদ দিয়ে ওদের এখন এটাই চিন্তা হচ্ছে যে বররা ওদের থেকে একটা বাজির কথা লুকিয়ে গেছে। সুরেশের বউ চলে যাওয়ার পর ইন্সপেক্টর ওদেরকে বলে সুরেশ সবাইকে মিথ্যে কথা বলল কেন বলুন তো? এখন তো সবকিছুই আবার নতুন করে ভাবতে হবে। ওরা পিএনপিসি রেস্টুরেন্টের ওয়েটার বিষ্ণুর সাথে কথা বলবে ঠিক করে। বিশাখা ধ্রুবকে ফোন করে বলে ওরা তীর্থর কাছ থেকে জানতে পেরেছে যে ধ্রুবরা ওদের থেকে একটা বাজির কথা জাস্ট লুকিয়ে গেছে। তীর্থ তো মিথ্যেবাদী বটেই, তবে ধ্রুব, অনির্বাণ আর সুমিত যে কম বড় খেলোয়াড় নয় সেটাও ওরা এখন বুঝতে পারছে। তীর্থ দর্শকদের উদ্দেশ্যে বলে যে বৃন্দা আগে এরকম হট অ্যান্ড হ্যাপেনিং ছিল না, প্রচন্ড ন্যাগিং বোরিং আনস্মার্ট একটা মেয়ে ছিল। তীর্থ বৃন্দার সাথে প্রেম প্রেম নাটকটা কয়েকদিন চালিয়েছে। তারপর তীর্থ যখন ওর সাথে ব্রেকআপ করে তখন কয়েকদিন তো বৃন্দা কেঁদে কেটে তীর্থর মাথা খারাপ করে দিয়েছিল। এরপর হঠাৎই একদিন নিজের ভোল পাল্টে কাক ময়ূর সেজে চলে এলো। আজ বৃন্দাকে দেখে বিশাখা নিশ্চয়ই ওকে ভুল বুঝেছে। এদিকে বিশাখা তীর্থকে ফোন করে বলে যে সে তীর্থ আর বৃন্দার ব্যাপারে জানার জন্য ফোন করেনি। ওদের ব্যাপারে বিশাখার কোনো ইন্টারেস্ট নেই। সে শুধু তীর্থকে একটা খবর দিতে চায়, চন্দ্রিমা সুরেশের বাড়িতে নিরামিষ রাত কাটাতো না, কারণ সুরেশ গে নয়, ওর বউ বাচ্চা আছে। ধ্রুব, সুমিত আর অনির্বাণ বিশাখাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে শুরু করে। ওরা তীর্থকেও ধ্রুবর বাড়িতে ডেকে নেয়। ধ্রুবর বাড়িতে আস্তে আস্তে তীর্থ ভাবে সেই রবিবার রাতের কথা। অন্য বন্ধুরা বাড়ি ফিরে যাওয়ার পরেও যখন চন্দ্রিমা বাড়িতে ফেরে না, তখন তীর্থ খোঁজ নিয়ে দেখে যে পিএনপিসি রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। চন্দ্রিমা ওর বাপের বাড়িতেও যায়নি। তাহলে মেয়েটা গেল কোথায় ভাবতে ভাবতেই তীর্থর বাড়ির দরজায় কলিং বেল বাজে। সুরেশ এসে তীর্থকে বলে যে চন্দ্রিমা আজ রেস্টুরেন্টে বেসামাল হয়ে গেছিল,
তাই সুরেশ তাকে তার বাড়িতে নিয়ে যায়। চন্দ্রিমা কাউকেই কিছু জানাতে চাইছিল না, তাই চন্দ্রিমা ঘুমিয়ে পড়ার পর সুরেশ ওর ব্যাগ থেকে আইডি কার্ডটা বার করে তীর্থকে খবর দিতে এসেছে। তীর্থ যেন সুরেশের বাড়ি থেকে চন্দ্রিমাকে গিয়ে নিয়ে আসে। তীর্থর সন্দেহ হয় যে চন্দ্রিমা সুরেশকে কতটাই বা চেনে যে তার বাড়িতে গিয়ে ঘুমিয়েও পড়ল। সুরেশ নিশ্চয়ই চন্দ্রিমার গায়ে হাত দিয়েছে। তখন সুরেশ তীর্থকে বলে যে তার পুরুষ বন্ধু আছে, বান্ধবী চাই না, মেয়েদের প্রতি তার কোনো আকর্ষণ নেই। ওরকম একটা সাধাসিধে মুখ দেখেই তীর্থ সুরেশের কথা বিশ্বাস করেছিল। তারপর তীর্থর সাথে সুরেশের একটা ডিল হয় যে সুরেশ চন্দ্রিমার বিশ্বাস অর্জন করে ওই খেলার ব্যাপারে সবকিছু জানার চেষ্টা করবে। ওদের বন্ধুদের মধ্যে কি কথা হচ্ছে, চন্দ্রিমার পেটে পেটে কি চলছে, সবকিছু। প্রয়োজনে সুরেশ চন্দ্রিমাকে ওর বাড়িতে থাকতেও দিতে পারে। পরে তীর্থ শুনেছিল সুরেশ চন্দ্রিমাকে ওর বাড়ির একটা চাবিও দিয়ে দেয়। টাকার বিনিময়ে সুরেশ তীর্থর হয়ে কাজ করতে রাজি হয়েছিল। কিন্তু এখন তীর্থ জানতে পারছে যে সুরেশ নাকি গে নয়। তার মানে সে এতদিন তীর্থকে ঠকিয়েছে। আরাত্রিকা আর বিশাখা ওদেরকে বলে ওরা সবাই মিলে তীর্থর সাথে বাজি লড়ে ওদেরকে ঠকিয়েছে। আজ ওরা যদি তীর্থর সাথে বাজি না লড়ত তাহলে চন্দ্রিমা ওদেরকে এরকম একটা অদ্ভুত প্রপোজাল দিত না। পুলিশের সাথে কথা বলার আগে ওরা ওদের খেলার কথা ওদের বরদেরকে জানিয়ে দিয়েছিল, কিন্তু বরেরা তাদের বাজির কথাটা পুরোপুরি লুকিয়ে গেছে। এইসব খেলা না হলে সবকিছুই এখন আগের মতোই থাকতো। কাউকেই এভাবে মৃত্যু ভয়ে দিন কাটাতে হতো না। তখন ধ্রুব বলে চন্দ্রিমা না হয় ওদেরকে এই খেলার প্রপোজাল দিয়েছিল, কিন্তু ওরা চাইলে এই খেলাটা তো নাও খেলতে পারত, কিন্তু ওরা সেটা করেনি। অনির্বাণ বলে যে ওরা তীর্থর সাথে বাজি ধরেছিল যে ওদের বউরা লয়াল, তারা কখনোই এরকম কাজ করতে পারে না। কিন্তু ভাগ্যের পরিহাসে ওরা একে অন্যের বরের সাথে প্রেম করে তীর্থকেই ঠিক প্রমাণ করলো। তাই লোক ঠকানোর কথা ওদের মুখে মানায় না। এরপর তীর্থ সেখানে আসে সঙ্গে করে দিতি আর চন্দ্রিমার ছবি নিয়ে। ওদিকে ইন্সপেক্টর পিএনপিসি রেস্টুরেন্টে গিয়ে বিষ্ণুর সাথে কথা বলে জানতে পারে যে সেই সুরেশের বউকে সুরেশের মারা যাওয়ার খবর দিয়েছে। আমরা এটাও জানতে পারি যে তীর্থ একদিন সেখানে এসে সুরেশকে খুব ধমকাচ্ছিল আর গায়েও হাত দিচ্ছিল। আবার একদিন একটা মেয়ে এসে সুরেশের সাথে কিসব কথা বলে এক কাপ কফি খেয়ে 2000 টাকা টিপস দিয়ে চলে যায়। ইন্সপেক্টর বিষ্ণুকে বলে যে সে কি সারাক্ষণ সুরেশের ওপর নজর রাখতো নাকি? কে সুরেশের সাথে দেখা করতে আসছে, কে সুরেশের গায়ে হাত তুলছে, কে 2000 টাকা টিপস দিল, সবকিছুই বিষ্ণু কি করে জানে? বিশাখা তীর্থকে বলে তার মানে সুরেশ আপনার ভাড়া করা লোক ছিল, আর এটা এতদিন আপনি আমাদের জানানোর প্রয়োজন মনে করেননি। তখন আরাত্রিকা ওদেরকে টোন্ট করে বলে সত্যিই তো তীর্থদা, আপনার অন্তত বিশাখাকে এটা জানানো উচিত ছিল। আরাত্রিকার এই কথাটা শুনে ধ্রুবর সন্দেহ হলে আরাত্রিকা সুযোগ পেয়ে তীর্থ আর বিশাখার পরকীয়ার কথাটা সবার সামনে ফাঁস করে দেয়। বিশাখা ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও তীর্থ আরাত্রিকার কথাতেই সাথ দেয়। সবটা বুঝতে পেরে ধ্রুব বিশাখাকে একটা চড় মেরে বলে কতদিকে ডালপালা ছড়িয়েছিলে তুমি? ইন্সপেক্টর আর তার অ্যাসিস্ট্যান্ট নিজেদের মধ্যে কথা বলে যে তীর্থর যখন সুরেশের সাথে যোগসাজশ ছিল তখন সুরেশের বাড়িতে যাওয়া তীর্থর পক্ষে অসম্ভব কিছু না। তাছাড়া সেদিন তীর্থ জামশেদপুরে গিয়েছিল সেটা হোটেলের রেজিস্টার দেখে বোঝা যাচ্ছে, কিন্তু রাতে হোটেলেই ছিল কিনা সেটা জানা যাচ্ছে না, কারণ ওই হোটেলে কোনো সিসিটিভি নেই। তাছাড়া ওদেরকে জানতে হবে যে অন্য মহিলাটা কে যে সুরেশকে টাকা দিয়েছিল। ওদিকে তীর্থ আর বিশাখার পরকীয়ার কথা জানার পর ধ্রুব তীর্থকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তখন তীর্থ বলে যে সে চলে গেলে ওদের সব প্রশ্ন অজানাই থেকে যাবে। আজকে তো ওইখানে এক্সপোজ হতেই এসেছে। চন্দ্রিমা যখন ধ্রুবদের ডেকে কেঁদে কেঁদে তীর্থর অ্যাফেয়ারের কথা বলছিল, তারপর ওরা সেটা তীর্থকে জানিয়েছিল। ওদের কথা শুনে তীর্থ অবাক হয়ে যায়, কারণ ওই রবিবারের পর চন্দ্রিমা নিজেই বিয়েটা ভাঙতে চেয়েছিল, ওদের বাচ্চাটাকেও রাখতে চায়নি। তাহলে চন্দ্রিমা নিশ্চয়ই বিয়ে বাঁচানোর জন্য ওদেরকে ডাকেনি। চন্দ্রিমার নিশ্চয়ই অন্য কোনো গেম প্ল্যান ছিল। তীর্থ ওয়াশরুমে যাওয়ার পর ধ্রুব, অনির্বাণ আর সুমিত নিজেদের মধ্যে কথা বলে। ওদের মনে হয় যে তীর্থ আর চন্দ্রিমা কাউকেই বিশ্বাস করা সম্ভব নয়, তাই এর মধ্যে যা কিছু ওদের অন্যরকম লাগবে আগে ওরা নিজেদের মধ্যে আলোচনা করে নেবে, তারপর বাকিদের ম্যানেজ করবে। যেদিন প্রথম বিশাখা সুমিতকে, আরাত্রিকা ধ্রুবকে আর দিতি অনির্বাণকে ফোন করে দেখা করতে চায়, সেদিন আগে ওরা নিজেদের মধ্যে কথা বলে নিয়েছিল। ওরা বুঝতে পেরেছিল যে ওদের বউরা ওদেরকে না জানিয়ে এই একে অন্যের স্বামীর সাথে প্রেম করার খেলাটা শুরু করে দিয়েছে।
বিশাখা আরাত্রিকা দিতির সাথে প্রথমবার দেখা করার পরেও ওরা নিজেদের মধ্যে কথা বলে। তখনই ওরা জানতে পারে যে ওদের বউরা শুধুমাত্র এই বাজিটা জেতার জন্য নিজের বরেদের ব্যাপারে কি কি মিথ্যে কথা বলেছে, যেটা আমরা সিজন 1-এ দেখেছি। ওরা সবাই যে একে অন্যের বউদের টাচ করেছে সেটাও ওরা একে অপরের সাথে শেয়ার করে। বিশাখা আরাত্রিকা আর দিতি যা যা করেছে সে সবকিছুই আগে থেকে অনির্বাণ, ধ্রুব আর সুমিত জানত। ওরা ভাবতেই পারছিল না যে ওদের বউরা সামান্য একটা বাজি জেতার জন্য নিজেদের বরেদের নামে এরকম মিথ্যে আর খারাপ কথা বলতে পারে। ধ্রুবর মনে হচ্ছিল বিশাখাকে এক্ষুনি সবকিছু বলে এর কৈফিয়ত চাইতে, কিন্তু অনির্বাণ আর সুমিত ওকে বোঝায় যে এটা সঠিক সময় নয়। ওদের দেখা উচিত যে ওদের বউরা আরো কত দূর যেতে পারে আর কতটা নিচে নামতে পারে। ধ্রুবদের ওখান থেকে বেরিয়ে বাড়ি ফেরার সময় আরাত্রিকা অনির্বাণকে বলে যে ওরা যা যা অন্যায় করেছে সেই একই অন্যায় তো দ্বিতীয় করেছে। সবটা জানার পরেও কেন অনির্বাণ দিতির প্রতি এত দুর্বল? তখন অনির্বাণ বলে কারণ দিতি আলাদা। আরাত্রিকা বলে দিতি ঠিক কিসের জন্য আলাদা? তখন অনির্বাণ বলে ধ্রুবও তো সবটা জেনে শুনেও আরাত্রিকার উপর দুর্বল, সেটা কেন? তখন আরাত্রিকা বলে কারণ ও আলাদা, সত্যি আলাদা। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি অনির্বাণরা যখন বুঝতে পারে ওদের বউরা অন্য পুরুষের সাথে যা ইচ্ছা তাই করতে পারে, ওদের সবারই নিজেদের বউদের ওপর ঘেন্না ধরে যাচ্ছিল। ধ্রুব বলে বিশাখা যদি সুমিতের সাথে ফিজিক্যাল হওয়ার চেষ্টাও করে তাহলে ধ্রুব ওকে খুন করে ফেলবে। তখন অনির্বাণ ধ্রুবকে বলে খুন করতে হলে ওদের চন্দ্রিমাকে করা উচিত, ওর জন্যই সব বিশ্বাস ভেঙেছে। সুমিত বলে এই খেলাটা তো একদিন শেষ হয়ে যাবে, তখন ওরা কি করবে? বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এই সব ফেক মানুষগুলোর সাথেই সারা জীবন সংসার করতে হবে। সিন বর্তমানে ফিরে আসে। একে তো ধ্রুবর আগে থেকেই বিশাখার ওপর রাগ ছিল, তার উপর আজ তীর্থর ব্যাপারটা জানতে পেরে বিশাখার কথা ভাবলেও ধ্রুবর গা গুলিয়ে উঠছে। ওর মনে হচ্ছে বিশাখার মরে যাওয়াই উচিত। চন্দ্রিমা মারা গেল, দিতি মারা গেল, বিশাখা কেন বেঁচে আছে? সেদিন রাতে তীর্থ বিশাখাকে ফোন করে বলে চন্দ্রিমা কেন সুরেশকে বলেছিল যে খেলার শেষ অবধি চন্দ্রিমা যদি বেঁচে না থাকে তাহলে সুরেশ যেন বাকিদেরকে চন্দ্রিমাকে ভুলে যেতে না দেয়। তাহলে কি চন্দ্রিমা বুঝতে পেরেছিল যে ও খুন হয়ে যেতে পারে? ওদিকে বৃন্দা থানায় এসে ইন্সপেক্টরকে বলে যে চন্দ্রিমার খুনের দিন তীর্থর কোনো কারণই ছিল না জামশেদপুরে যাওয়ার, আর যদি গিয়েও থাকে সে ইজিলি রাতে ফিরে আসতে পারত। সেদিন তীর্থর ইনস্ট্রাকশনেই সুরেশ চন্দ্রিমাকে ফোন করে ওই বিল্ডিং এর ছাদে ডেকেছিল। ইন্সপেক্টর বলে যে বৃন্দা সেটা জানলো কি করে? তখন বৃন্দা বলে যে সুরেশ নিজেই পিএনপিসি রেস্টুরেন্টে একটা টিস্যু পেপারে এটা লিখে বৃন্দাকে দিয়েছিল। বৃন্দা টিস্যু পেপারটা ইন্সপেক্টরকে দেখায়। তখন ইন্সপেক্টর বলে তাহলে আপনি সুরেশকে 1 কাপ কফি খেয়ে 2000 টাকা টিপস দিয়েছিলেন। বৃন্দা বলে যে ওই বিল্ডিংটার নাম চতুষ্কোল, ওখানে বৃন্দার মামার একটা ফ্ল্যাট আছে। উনি বিদেশে থাকেন বলে বৃন্দাকে ওই ফ্ল্যাটের একটা চাবি দিয়ে রেখেছেন। ওই ফ্ল্যাটে মাঝে মাঝেই বৃন্দা আর তীর্থ দেখা করত, সেই জন্যই তীর্থ হয়তো এই প্ল্যানটা করেছিল বৃন্দাকে ফাঁসানোর জন্য। ওই ফ্ল্যাট থেকে চন্দ্রিমা পড়ে মারা গেলে পুলিশ ভাববে যে চন্দ্রিমার হাজবেন্ড যেহেতু বৃন্দাকে ডিচ করেছে তাই হয়তো চন্দ্রিমাকে মেরে ফেলে বৃন্দা তার প্রতিশোধ নিচ্ছে। ইন্সপেক্টর বলে কিন্তু পুলিশ তো এটা ভাবেইনি, তাহলে বৃন্দা নিজে থেকে এসে কেন এসব বলছে? তখন বৃন্দা বলে কারণ সে চায় চন্দ্রিমার খুনি ধরা পড়ুক, কারণ বৃন্দা চন্দ্রিমার বন্ধু হয়ে উঠেছিল। বিশাখা আরাত্রিকাকে ফোন করে বলে তার সন্দেহ হচ্ছে যে চন্দ্রিমা কেন বলেছিল যে এই খেলা শেষ অবধি ও বেঁচে নাও থাকতে পারে। ও কি আগেই কোনো থ্রেট পেয়েছিল? ওদের এসব কথার মাঝেই অনির্বাণ কাতরাতে কাতরাতে ঘরে ঢোকে। সবাইকে অবাক করে দিয়ে ওই একইভাবে নাকমুখ দিয়ে রক্ত উঠে মারা যায় অনির্বাণ। প্রচন্ড অবাক হয়ে যায় আরাত্রিকা। পরের দিন সবাই আসে আরাত্রিকাদের বাড়িতে। কাঁদতে কাঁদতে আরাত্রিকা বলে এটা তো হওয়ার কথা ছিল না, মারা যাওয়ার কথা তো ছিল আরাত্রিকার, অনির্বাণের তো চলে যাওয়ার কথা ছিল না। আরাত্রিকা বিশাখাকে বলে ধ্রুবকে চোখে চোখে রাখতে, কে জানে এরপর কার পালা। ওরা ভেবেছিল যে ওদের 4 বন্ধুকেই কেউ টার্গেট করছে, কিন্তু অনির্বাণ আর সুরেশের মৃত্যু সব ছক পাল্টে দিচ্ছে। খুনগুলো কে করছে, সে কি বা চায়? ধ্রুব আর সুমিত এসব নিয়ে টেনশনে পড়ে যায়। বিশাখা ধ্রুবকে বলে যে ও আর আরাত্রিকা মিলে ঠিক করেছিল মরার আগে অন্তত এটা জেনে মরবে যে ওদেরকে কে মারতে চাইছে, কিন্তু এখন আরাত্রিকার মনের যে অবস্থা তাতে ও কিছুই করতে পারবে না। চন্দ্রিমা কেন সুরেশকে বলেছিল যে এই খেলাটা শেষ অবধি ও নাও থাকতে পারে সেটাও ওদেরকে জানতে হবে।
তাই তিক্ততা ভুলে বিশাখা ধ্রুবর সাহায্য চায়। ইন্সপেক্টর তীর্থকে থানায় ডেকে জিজ্ঞেস করে যে সে কেন সুরেশকে দিয়ে চন্দ্রিমাকে চতুষ্কোল বিল্ডিংয়ে ডেকে পাঠিয়েছিল। ইন্সপেক্টরের কথা শুনে তীর্থ তো অবাক হয়ে যায়। ও বলে যে সে কেন সুরেশকে দিয়ে চন্দ্রিমাকে ওই বিল্ডিংয়ে ডেকে পাঠাবে। তখন ইন্সপেক্টর বলে সে কি সুরেশকে টাকা দিয়েছিল নাকি চন্দ্রিমাকে মেরে ফেলার জন্য। তীর্থ ইন্সপেক্টরকে বলে সে সুরেশকে টাকা দিত ঠিকই, কিন্তু সেগুলো নর্মাল খবরের জন্য। পিএনপিসিতে কি হচ্ছে, চন্দ্রিমার বন্ধুরা খেলায় কতদূর এগোলো, বড়রা কতটুকু খেলায় জড়িয়ে পড়ল, এই সব। ইন্সপেক্টর তীর্থকে বলে আপনি তো এমন ভান করছেন যেন মনে হচ্ছে আপনি এবার বলবেন চতুষ্কোল বিল্ডিংটাই আপনি চেনেন না। তখন তীর্থ বলে যে ওই বিল্ডিংয়ে বৃন্দার মামার একটা ফ্ল্যাট আছে, যেখানে ওরা মাঝে মাঝেই সময় কাটিয়েছে। কিন্তু ওই ফ্ল্যাটের কথা তীর্থ যদি আগে বলতো তাহলে অকারণে বৃন্দা এর মধ্যে জড়িয়ে পড়তো। তাই সে বলেছিল যে ওই ফ্ল্যাটটাও চেনে না। তাছাড়া তীর্থ এটাও চায়নি যে বৃন্দা আর তীর্থর সম্পর্কের ব্যাপারটা জানাজানি হয়ে যাক। ইন্সপেক্টর বলে আপনি কি জানেন যে বৃন্দার সাথে চন্দ্রিমার একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। এটা শুনে তো তীর্থ আরো অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি বৃন্দা আর চন্দ্রিমার সত্যিই যোগাযোগ হয়েছিল। চন্দ্রিমাই ফোন করে বৃন্দাকে ওদের বাড়িতে ডেকেছিল। তীর্থ বৃন্দাকে বলেছিল যে চন্দ্রিমা অসুস্থ, ওর সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা যায় না। তখন চন্দ্রিমা বৃন্দাকে বলে যে সে অসুস্থ নয়, ও প্রেগনেন্ট। বৃন্দা চন্দ্রিমাকে ধন্যবাদ জানায় ওকে ফোন করে ডেকে সব সত্যি কথাগুলো জানানোর জন্য, না হলে তো ও কিছুই জানতে পারত না। গত 6 মাস ধরে তীর্থ বৃন্দার সাথে প্রেম করে তারপর বলে যে চন্দ্রিমা মানসিকভাবে অসুস্থ, তাই ওকে ছাড়াটা তীর্থর উচিত হবে না। তীর্থ ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে যে তিনি এসব কি করে জানলেন। বৃন্দা তাকে বলেছে। সেই সময় ইন্সপেক্টরকে ফোন করে অনির্বাণের বৌদি। উনি আরাত্রিকার ব্যাপারে ইন্সপেক্টরকে কিছু জানাতে চান। অনির্বাণের বৌদি আর আরাত্রিকার কথা শুনে আমরা বুঝতে পারি যে অনির্বাণের বৌদি ধ্রুবকে নিয়ে আরাত্রিকাকে সন্দেহ করে। তার মনে হয় যে আরাত্রিকা ধ্রুব মিলেই হয়তো অনির্বাণকে খুন করেছে। ইন্সপেক্টর তীর্থকে বলে পিএনপিসি রেস্টুরেন্টের বাইরে তীর্থকে দেখা গেছিল সুরেশের গায়ে হাত তুলতে। তা ঠিক কি কারণে তীর্থ সুরেশের গায়ে হাত তুলেছিল? তীর্থ বলে সেই সময় সুরেশকে সে অনেকবার ফোন করা সত্ত্বেও সুরেশ তার ফোন ধরছিল না, তাই তীর্থ গেছিল পিএনপিসিতে। সেই জন্যই তীর্থ সুরেশের ওপর চোটপাট করছিল। তখন সুরেশ বলে যে তীর্থ সুরেশকে যখন ফোন করেছিল তখন চন্দ্রিমা ওর সামনেই ছিল, সেই কারণেই সুরেশ ফোনটা ধরতে পারেনি। তবে ওর মনে হয় চন্দ্রিমা বুঝতে পারেনি যে ওটা তীর্থর ফোন ছিল। ইন্সপেক্টর তীর্থকে জানায় যে চন্দ্রিমা বৃন্দার সাথে শুধু বন্ধুত্ব করেই ব্যাপারটাতে থামেননি। চন্দ্রিমাই বৃন্দাকে বলেছিল এইভাবে দুঃখী আত্মা সেজে তীর্থর কাছে না যেতে, তাই বৃন্দার উচিত নিজেকে গ্রুম করা। ইন্সপেক্টরের কথা শুনে তীর্থ বলে তার মানে চন্দ্রিমাই কাককে ময়ূর সাজিয়েছে। ইন্সপেক্টর বলে চন্দ্রিমা তো বৃন্দাকে নিয়ে শপিংয়েও যেত। চন্দ্রিমা বৃন্দাকে বলেছিল সুরেশের ওপরে নজর রাখতে। যা বোঝা যাচ্ছে চন্দ্রিমা হয়তো সেদিন সুরেশের ফোনে তীর্থর নাম্বারটা দেখে ফেলেছিল আর বুঝে গেছিল যে তীর্থর সাথে সুরেশের একটা যোগ সাজস আছে। ওদিকে বিশাখা আর ধ্রুব পিএনপিসিতে যায় বিষ্ণুর সাথে কথা বলতে। তবে বিষ্ণুর সাথে কথা বলার আগে বিশাখা ধ্রুবকে জিজ্ঞেস করে সে না হয় অপরাধ করেছে, কিন্তু আরাত্রিকাও তো ধোয়া তুলসী পাতা নয়, তাহলে ধ্রুবর আরাত্রিকার প্রতি এত টান কিসের? তখন ধ্রুব বলে আরাত্রিকা সবার থেকে আলাদা, কারণ সেদিন মাঝরাতে ধ্রুব যখন আরাত্রিকাকে সোনার চেনটা গিফট করতে গেছিল তখন আরাত্রিকা ধ্রুবকে বলে যে ধ্রুবর ভালোবাসা পাওয়ার যোগ্যতা আরাত্রিকার নেই। ও সেই দিনই ধ্রুবকে ওদের খেলার ব্যাপারে বলে দিয়েছিল, কারণ আরাত্রিকার মনে হচ্ছিল ধ্রুব তো ওকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে, তাই ধ্রুবকে এইভাবে ঠকানো ওর কখনোই উচিত নয়। বিশাখা বুঝতে পারে আরাত্রিকা আগে থেকেই সব কথা ধ্রুবকে বলে দিয়ে ওর কাছে মহান হয়েছে। ইন্সপেক্টর অনির্বাণের বৌদির সাথে দেখা করতে আসে। অনির্বাণের বৌদি বলে চন্দ্রিমা যেদিন খুন হয় সেই রাতে অনির্বাণ বাড়িতে ছিল না। বৌদি দেখেছিল যে ধ্রুব আরাত্রিকার সাথে দেখা করতে এসেছিল। ইন্সপেক্টর বলে এগুলো সবই সে জানে। তখন বৌদি বলে ওদের মধ্যে কি কথা হয়েছিল সেটাও কি ইন্সপেক্টর জানেন? তখন ইন্সপেক্টর বলেন সেটা তিনি জানেন না। বৌদি বলে তিনি শুনেছেন যে ধ্রুব আর আরাত্রিকা দুজন দুজনের প্রেমে পড়েছে, তাই বিশাখা আর অনির্বাণ ওদের কাছে বোঝা। আরাত্রিকা অনির্বাণের থেকে আর ধ্রুব বিশাখার থেকে মুক্তি চায়, কিন্তু কিভাবে পাবে এই মুক্তি? বৌদির সন্দেহ হয় ওরা দুজনে মিলেই অনির্বাণকে খুন করেছে। এরপর ইন্সপেক্টর আরাত্রিকার সাথে কথা বলতে আসে।
সেই সময় সুমিতও এই খারাপ অবস্থায় আরাত্রিকাকে সান্ত্বনা দিতে এসেছিল, তাই সুমিতও সেখানেই ছিল। ইন্সপেক্টর বলে যে চন্দ্রিমার খুনের দিন রাতে তো আরাত্রিকা ধ্রুবর সাথে রাত কাটিয়েছে, তাই না? ইন্সপেক্টরের কথা শুনে আরাত্রিকা রেগে গেলে ইন্সপেক্টর বলে এগুলো তো ওনারাই পুলিশের কাছে বলেছিলেন যে ওনারা সেই রাতে একে অন্যের স্বামীর সাথে রাত কাটিয়েছেন। সেই রাতে আরাত্রিকা ধ্রুব অনির্বাণ আর বিশাখার হাত থেকে মুক্তি পাওয়ার কথা বলেছিল, তাহলে কি ওরা অনির্বাণকে খুন করে মুক্তি পেয়েছে? আরাত্রিকা বলে স্বামী স্ত্রী মুক্তি পেতে চাইলে একে অপরকে ডিভোর্স দেয়, খুন করে না। তাছাড়া ওই কথাগুলো ইমোশনালি বলা মিনিংলেস কথা। আরাত্রিকা যদি সত্যি সংসার ভাঙতে চাইতো তাহলে ও সংসার বাঁচানোর জন্য এত কিছু করতো না। তখন ইন্সপেক্টর বলে এত কিছু মানে আপনি মিথ্যে মিথ্যে এটা বলতেন না যে চন্দ্রিমার খুনের দিন রাতে আপনি ধ্রুবর সাথে রাত কাটিয়েছেন, তাই তো? কিন্তু সেদিন আপনি তো ধ্রুবর সাথে রাত কাটাননি, কারণ অনির্বাণের বৌদি সেদিন দেখেছিল যে ধ্রুব আরাত্রিকার সাথে কথা বলে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তার মানে ধ্রুব সেই রাতে কোথায় ছিল সেটা জানা যাচ্ছে না। তিনি বুঝতে পারছেন বাকিরাও মিথ্যে কথাই বলেছে। পুলিশের কাছে নিজেদের বরদের বাঁচাতে বউরা একে অন্যের বরের সাথে রাত কাটিয়েছে বলেছিল। ইন্সপেক্টর সবার থেকে সত্যিটা জানতে চায়। বিষ্ণুর কাছ থেকে বিশাখা আর ধ্রুব জানতে পারে যে বিষ্ণু সুরেশকে ভালোবাসত, কিন্তু সুরেশের ভালোবাসা ছিল একমাত্র টাকা। এর খবর দেওয়ার জন্য ওর থেকে টাকা নিত, ওর খবর দেওয়ার জন্য এর থেকে টাকা নিত। চন্দ্রিমার খবর দেওয়ার জন্য তো কমপক্ষে দুজনের থেকে টাকা নিত। ধ্রুব বলে একজন তো তীর্থ, আরেকজনকে? বিষ্ণু এরপর কিছু বলার আগেই বিশাখার কাছে আরাত্রিকার ফোন আসে। আরাত্রিকা বিশাখাকে বলে যে সর্বনাশ হয়ে গেছে। ইন্সপেক্টর জেনে গেছে যে চন্দ্রিমার খুনের দিন রাতে ওরা স্বামী বদলা বদলি করেনি। উনি সুমিতকে ইন্টারোগেট করার জন্য থানায় নিয়ে গেছে। ইন্সপেক্টর যদি জেনে যায় যে সেই রাতে বররা চন্দ্রিমার বাড়িতে ছিল তাহলে তো সব শেষ। বিশাখা এসব শুনে ধ্রুবকে বলে বিষ্ণুকে নামিয়ে দিয়ে বাড়ি যেতে, কথা আছে। ইন্সপেক্টর সন্দেহ করে যে ধ্রুব, অনির্বাণ আর সুমিত হয়তো চন্দ্রিমাকে মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে। ইন্সপেক্টর সুমিতকে সবটা ঠিকঠাক বলতে বলে, কিন্তু সুমিত ভাবে যে ধ্রুবর সাথে কথা না বলে সে ঠিক কতটা বলবে। সবটা সত্যি তো তাদের বউরাও জানে না। বিশাখা ধ্রুবকে বলে পুলিশকে সে কি বলবে ঠিক করেছে। ধ্রুব বলে সুমিতের সাথে কথা না বলে তো কতটা কি বলবে বুঝতে পারছে না। পুলিশ এটাই দেখতে চাইবে সুমিত আর ধ্রুবর কথা মিলছে কিনা। তখন বিশাখা বলে তাহলে সত্যিটাই তোমরা বলে দাও। কিন্তু সেই সত্যিটা তো ওরা এখনো ওদের বউদেরও বলেনি। ওরা ওদের বউদের বলেছিল যে সোনার চেনটা গিফট করার পর ওরা চন্দ্রিমার বাড়িতেই সারা রাত কাটিয়ে সকালে বাড়ি ফিরেছে। কিন্তু আসল সত্যিটা হলো সেই রাতে ওরা সবাই সবার প্রেমিকাকে সোনার চেনটা গিফট করার পর চন্দ্রিমার বাড়ির বাইরে দেখা করে। যেহেতু সবার বউরাই তাদের প্রেমিকদের থেকে চেনটা নিয়ে নিয়েছে, তাই ওরা খুবই ডিপ্রেসড হয়ে গেছিল নিজেদের সংসার নিয়ে। ওরা তিনজন যখন চন্দ্রিমার বাড়িতে ঢুকতে যাবে তখন দেখে একটা গাড়ি এসে চন্দ্রিমার বাড়ির সামনে থামল। তীর্থ ফিরে এসেছে কিনা বুঝতে না পেরে ওরা তিনজনেই একটা জায়গায় লুকিয়ে পড়ে। কিন্তু ওরা দেখে যে ওই গাড়িটা করে চন্দ্রিমা কোথাও একটা বেরিয়ে যাচ্ছে। চন্দ্রিমা ওদেরকে ওর বাড়িতে আসতে বলে নিজেই বেরিয়ে গেল। ব্যাপারটা একটু সন্দেহজনক লাগায় ওরা নিজেদের মধ্যে কথা বলে সেদিন চন্দ্রিমাকে ফলো করেছিল। চন্দ্রিমাকে ফলো করে ওরা দেখেছিল যে সেদিন চন্দ্রিমা চতুষ্কোলের বিল্ডিং এ ঢুকছে, কিন্তু এরপর ওরা আর কিচ্ছু জানে না। চন্দ্রিমাকে ওই বিল্ডিং এ ঢুকতে দেখে ওরা ফিরে এসেছিল। তারপর সারা রাত চন্দ্রিমার বাড়িতেই কাটিয়ে সকালে বাড়ি ফেরে। এই সত্যি কথাটা ধ্রুব বিশাখাকে আর সুমিত ইন্সপেক্টরকে বলে। ইন্সপেক্টর সুমিতকে বলে সেদিন চন্দ্রিমা একাই বিল্ডিং এ ঢুকেছিল, সঙ্গে আর কেউ ছিল না, সুরেশ বা অন্য কেউ? সুমিত বলে সে তো সুরেশকে চেনে না, তাই দেখলেও হয়তো চিনতে পারত না। তবে সেদিন ওখানে চন্দ্রিমা ছাড়া আর কেউই ছিল না। বৃন্দার সাথে কথা বলে ইন্সপেক্টরের মনে হয়েছিল যে ওই টিস্যু পেপারটা সুরেশ বৃন্দাকে তীর্থর ইনস্ট্রাকশন অনুযায়ী না দিয়ে অন্য কারোর ইনস্ট্রাকশনও দিতে পারে। এই সব কিছুর মধ্যে আরও একজন রয়েছে, কিন্তু সেটা কে? ওদিকে বিশাখা চিন্তায় পড়ে যায় ধ্রুবরা চন্দ্রিমাকে ফলো করে চতুষ্কোল বিল্ডিং অবধি পৌঁছে গেছিল বলে। বিশাখা আরাত্রিকাকে ফোন করে জানায় ধ্রুব ওকে যা যা বলেছে। তখন আরাত্রিকা বলে যাহা বলিব মিথ্যে বলিব, মিথ্যে ছাড়া সত্যি বলিব না। তাহলে কি এর মধ্যে অন্য কোনো গল্প আছে? সেই রাতে প্রেমিকদের থেকে সোনার চেনটা উপহার পেয়ে সবাই তাতেই মজেছিল। তখনই ওদের তিনজনের কাছে চন্দ্রিমার একটা মেসেজ আসে। সেখানে লেখা ছিল সরস্বতী মিত্র লেন, চতুষ্কোল বিল্ডিং এর ছাদ। যদি সত্যি বন্ধু হয়ে থাকিস তাহলে এক্ষুনি আয়।
ইন্সপেক্টর ধ্রুবর সাথে আলাদা করে কথা বলে। সুমিতা ধ্রুব একই কথা বলছে দেখে ইন্সপেক্টর বলে, গল্পটা তো আপনারা ভালোই বানিয়েছেন। ধ্রুব বলে, চতুষ্কোল বিল্ডিং এর সিসিটিভি দেখলেই তো বোঝা যাবে ওরা সত্যি কথা বলছে কিনা। ইন্সপেক্টর বলে, ওটাই তো সমস্যা। বিল্ডিং এ সিসিটিভি ক্যামেরাগুলো সমস্যা করছিল বলে সবকটা খুলে নতুন ক্যামেরা ইনস্টলেশনের কথা ছিল, তার মধ্যে এই ঘটনা ঘটে যায়। তখন ধ্রুব বলে, ওই বিল্ডিং এ যে সিসিটিভি নেই সেটা কার কার জানার কথা। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। চন্দ্রিমা বৃন্দাকে সুরেশের বাড়িতে ডেকেছিল। সুরেশের বাড়িতে চন্দ্রিমার ব্র্যান্ডের রেড ওয়াইন রয়েছে দেখে বৃন্দা জিজ্ঞেস করে যে চন্দ্রিমাকে এগুলো সুরেশ এনে দিচ্ছে। তখন চন্দ্রিমা বলে, সুরেশ অনেক কিছুই করে। প্রথমে বন্ধু সেজে আশ্রয় দেয়, তারপর চন্দ্রিমা দেখে সুরেশের কাছে তীর্থর ফোন আসছে। তখন চন্দ্রিমা বুঝতে পারে যে সুরেশ চন্দ্রিমার ইনফরমেশন তীর্থর কাছে বেচে দিচ্ছে। সুরেশকে বাজানোর জন্য চন্দ্রিমা বৃন্দাকে বলে সুরেশকে বলতে তীর্থর ওপর নজর রাখার জন্য, তাহলে সে সুরেশকে টাকা দেবে। বৃন্দার কথায় সুরেশ রাজি তো হয়েই যায়, তার উপর বৃন্দা সুরেশকে বাজিয়ে দেখার জন্য চন্দ্রিমার ওপরেও নজর রাখতে বলে। সুরেশ তাতেও রাজি হয়ে যায়। চন্দ্রিমা বুঝতে পারে যে সুরেশ টাকার জন্য সবকিছু করতে পারে। বৃন্দার কাছ থেকে টাকা নিয়ে সুরেশ তীর্থর ব্যাপারে বৃন্দাকে একটা ইনফরমেশন দেয়। সেটা হলো তীর্থ নাকি সুরেশকে বলেছে আজ রাতে চন্দ্রিমাকে ওর বাড়িতেই আটকে রাখতে, কারণ তীর্থর সাথে অন্য আরেকজনের অ্যাফেয়ার আছে। সে হয়তো আজকে তীর্থর বাড়িতে আসবে। এটা শুনে চন্দ্রিমা ঠিক করে যে সে তো আজকে বাড়িতে যাবেই, তার আগেও দেখতে চায় যে সুরেশ ওকে কিভাবে আটকায়। সেদিন চন্দ্রিমা সুরেশের পরীক্ষা নেয়। চন্দ্রিমা সুরেশকে বলে যে আজও ডাক্তারের কাছে গেছিল, প্রেগন্যান্সির জন্য মায়ের কাছে থাকবে ঠিক করলেও ওর মনটা তীর্থর কাছেই পড়ে আছে। সুরেশ চন্দ্রিমাকে বাধা তো দেয়ই না, বরং আরো উৎসাহ দেয় তীর্থর কাছে যাওয়ার জন্য। এই কথাগুলো সেদিন বৃন্দা ইন্সপেক্টরকে বলে। সুরেশ চন্দ্রিমাকে না আটকাতে চন্দ্রিমা একটু অবাকই হয়েছিল, বুঝতে পারছিল না যে সুরেশ ঠিক কি খেলা খেলতে চাইছে। তারপর বাড়িতে গিয়ে যখন দেখল তীর্থর প্রেমিকা আর কেউ নয়, চন্দ্রিমারই বন্ধু বিশাখা, তখন চন্দ্রিমা বুঝল যে সুরেশ ওদের পর্দা ফাঁস করতে চেয়েছে। চন্দ্রিমা বৃন্দাকে বলে সুরেশকে কি আর কেউ টাকা দিচ্ছিল চন্দ্রিমার ওপর নজর রাখার জন্য। তখন বৃন্দা বলে, কেই বা জানে যে চন্দ্রিমা সুরেশের বাড়িতে যায়। তখন চন্দ্রিমা বলে, তীর্থ জানে মানে অনেকেই জানে। বৃন্দা বলে, তুমি কার কথা বলছো? বিশাখা ম্যাডাম। তখন চন্দ্রিমা হেসে বলে, কত ম্যাম কত স্যার, ওসব তুমি বুঝবে না বৃন্দা। চন্দ্রিমার কথাতেই বৃন্দা সুরেশের থেকে জানতে চায় যে তীর্থ আর বৃন্দা ছাড়া আর কেউ ওর থেকে চন্দ্রিমার খবর নেয় কিনা। তখন সুরেশ বলে, ক্লায়েন্টের কোনো কথা সে অন্য কাউকে শেয়ার করে না। বৃন্দা বলে, তার মানে চন্দ্রিমার খবর নেওয়ার জন্য সুরেশের আরো কোনো ক্লায়েন্ট আছে, তাই তো? বৃন্দা এই সব কথাই ইন্সপেক্টরকে বলেছে। ইন্সপেক্টর বলে, বৃন্দা নিজে থেকে এসে সবকিছু বললেও ওনার কেমন যেন বৃন্দাকেও সন্দেহ করতে ইচ্ছা করছে, কারণ বৃন্দাও তো সুরেশের বাড়িতে যেত। হতেই তো পারে যে ওই সিগারেটের স্ট্যাবগুলো বৃন্দাই রেখেছিল। যতই হোক, সেদিন চতুষ্কোল বিল্ডিং এ যে সিসিটিভি গুলো কাজ করছে না সেটা তো সব থেকে ভালো বৃন্দাই জানত। তখন বৃন্দা বলে, সে যদি ইন্সপেক্টরকে নিজে থেকে সুরেশের টিস্যু পেপারে লেখাটা না জানাতো তাহলে ইন্সপেক্টর কি সেটা জানতে পারত? বৃন্দা যদি না জানাতো যে সে সুরেশের বাড়িতে গিয়েছিল তাহলে ইন্সপেক্টর কি করে সেটা জানত? বৃন্দা নিজেই খুন করে আবার নিজেই এসে ধরা দেবে। ইন্সপেক্টরের মনে হয় যে তীর্থ সুরেশকে দিয়ে চন্দ্রিমাকে চতুষ্কোলের বিল্ডিং এ ডাকেনি, কারণ যে বিল্ডিং এর ফ্ল্যাটে তীর্থ নৈশ অভিযানে যেত সেখানেই চন্দ্রিমাকে ডেকে আনাটা তীর্থর জন্য একটু বিপজ্জনকই ছিল। মনে হচ্ছে এইসব কিছুর পেছনে অন্য কেউ একজন আছে। সুমিত ধ্রুবকে বলে, ওরা যখন চন্দ্রিমাকে ফলো করে চতুষ্কোল বিল্ডিং থেকে ফিরছিল তখন সুমিতের মনে হয়েছিল ও এক ঝলক একটা ট্যাক্সিতে বিশাখা আর আরাত্রিকাকে দেখেছে। আসলে সেদিন ওরা তিন বন্ধু চন্দ্রিমার মেসেজটা পাওয়ার পর আরাত্রিকা আর বিশাখা ট্যাক্সি করে চতুষ্কোল বিল্ডিং এর দিকে রওনা দেয়, কিন্তু দিতি বলে যে সে যাবে না। সিন আবার বর্তমানে ফিরে আসে। পরের দিন সকালে ধ্রুব আর বিশাখা আরাত্রিকার বাড়িতে যায়। ধ্রুব ওদেরকে বলে যে চন্দ্রিমার খুনের দিন রাতে সুমিত ওদেরকে চতুষ্কোল বিল্ডিং এর দিকে যেতে দেখেছে। এতদিন হয়তো বিশাখার প্রতি উইকনেসের জন্য সুমিত কিছু বলেনি, কিন্তু আজ যখন দেখছে ওকেই পুলিশ চার্জ করছে তখন ধ্রুবকে ও সত্যি কথাটা বলে দিয়েছে। আরাত্রিকা আর বিশাখা প্রথমে সত্যিটা চাপার চেষ্টা করলেও পরে বুঝতে পারে যে আর কিছু ধামাচাপা দিয়ে লাভ নেই। ওদের নিজেদেরকে বাঁচাতে হলে একে অপরকে সব সত্যি কথা বলতে হবে। ওদিকে ইন্সপেক্টর তীর্থর বাড়িতে যায়।
তিনি তীর্থকে জানান যে বৃন্দাও আর কিছুক্ষণের মধ্যে এখানে আসছে। ইন্সপেক্টর তীর্থকে জিজ্ঞেস করে চন্দ্রিমা যে সেদিন চতুষ্কোলের বিল্ডিংয়ে যাবে সেটা তীর্থকে কে জানালো, সুরেশ নাকি বৃন্দা? তীর্থ বলে দুজনেই। সুরেশ তীর্থকে ফোন করে বলে যে একজন ছলছুতো করে চন্দ্রিমাকে চতুষ্কোল বিল্ডিংয়ের ছাদে ডেকে পাঠাতে বলেছে, তবে তার নামটা সুরেশ বলতে পারবে না। তীর্থ বলে কেন বলতে পারবে না, তুমি কি সময় মতো টাকা পাও না? তখন সুরেশ বলে তার কাছ থেকেও পাই। তারপরেই তীর্থর কাছে বৃন্দার SMS আসে, চতুষ্কোলে রাত 12টার পরে কোয়েশ্চেন মার্ক দেওয়া। তীর্থ বুঝতে পারছিল না কোনো একজন চন্দ্রিমাকে চতুষ্কোলের ছাদে ডেকেছে, আবার বৃন্দাও সেই সময় তীর্থকে ওখানে ডাকছে। কার কি প্ল্যান তীর্থ কিছুই বুঝতে পারছিল না। তখনই বৃন্দা সেখানে এসে বলে সেদিনও চন্দ্রিমাকে চতুষ্কোলের ছাদে যেতে বারণ করেছিল, কিন্তু চন্দ্রিমা কিছুতেই শুনল না। চন্দ্রিমা বলেছিল যে সে না গেলে বুঝবে কি করে যে তীর্থ ছাড়া সুরেশকে আর কে চন্দ্রিমার খবর নেওয়ার জন্য টাকা দিচ্ছে। চন্দ্রিমা শুধু দেখতে চায় সুরেশ কিছুতেই ওকে চতুষ্কোলের ছাদে নিয়ে যায়। আসলে চন্দ্রিমা একজনকে ব্ল্যাকমেল করছে, তো ওর মনে হচ্ছে সেই হয়তো এই কাজটা করছে। চন্দ্রিমা বৃন্দাকে বলে যে সেই রাতে যেন বৃন্দা চতুষ্কোলের ধারে কাছেও না থাকে। ওদিকে চন্দ্রিমা ওদেরকে মেসেজ করে ডেকেছিল শুনে ধ্রুব বলে দিতি গেল না, আর ওস্তাদি করে তোমাদেরকে কেন যেতে বলল? তখন বিশাখা বলে প্রথমে দিতি যাবে না বলেছিল, কিন্তু পরে ওর মনে হয় যে ওর যাওয়া উচিত। তাই ওরা যখন ট্যাক্সি করে প্রায় চতুষ্কোল বিল্ডিং এর দিকে পৌঁছে গেছে তখন দিতি ওদেরকে ফোন করে জানায় যে ও বাড়ি থেকে বেরিয়েছে। তবে দিতি যখন পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গেছে। বৃন্দা ইন্সপেক্টরকে বলে চন্দ্রিমা তো ওর কথা শুনলই না, উল্টে বৃন্দাকেও ওর সাথে থাকতে দিল না। বৃন্দা সন্দেহ হচ্ছিল যে তীর্থই চন্দ্রিমাকে ডেকেছে কিনা। তীর্থকে বাজিয়ে দেখার জন্যই বৃন্দা তীর্থকে SMS করেছিল, কিন্তু তীর্থ কোনো রিপ্লাই দেয়নি। কিছুক্ষণ পর চন্দ্রিমা মেসেজ করে বৃন্দাকে জানায় 12:15 নাগাদ সুরেশ চন্দ্রিমাকে চতুষ্কোলের ছাদে যেতে বলল, তবে সুরেশের নাকি শরীর ভালো নেই, তাইও যাবে না। ইন্সপেক্টর তীর্থকে জিজ্ঞেস করে যে সে বৃন্দার মেসেজের রিপ্লাই দেয়নি কেন। তখন তীর্থ বলে কারণ সে নিজেই জামশেদপুর থেকে কলকাতা ফিরছিল। ইন্সপেক্টর বলে তাহলে সেটা তীর্থ আগে বলেনি কেন? তীর্থ বলে সেটা আগে বললে তো ইন্সপেক্টর তীর্থকেই চন্দ্রিমার খুনি ভেবে জেলে পুরে দিত, তাহলে তীর্থ জানতো কি করে যে চন্দ্রিমাকে কে খুন করেছে? বৃন্দা বলে এমন নয় তো যে চন্দ্রিমাকে তীর্থ নিজেই খুন করেছে। তখন তীর্থ ঘাবড়ে গিয়ে বলে বিশ্বাস করুন আমরা কেউই চন্দ্রিমাকে মারিনি। তীর্থর মুখে আমরা কথাটা শুনে বৃন্দার ইন্সপেক্টর বলে আমরা মানে? সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। আরাত্রিকা আর বিশাখা যখন লিফটে করে চতুষ্কোলের ছাদে যাচ্ছিল তখন লিফটেই ওদের সাথে দেখা হয় তীর্থর। ওরা দুজন তীর্থকে দেখে অবাক হয়ে যায়। ওরা তীর্থকে চন্দ্রিমার মেসেজের কথা বলে। বিশাখা তীর্থকে জিজ্ঞেস করে চন্দ্রিমাই কি তাকে ডেকেছে? তখন তীর্থ বলে কেউ একজন চন্দ্রিমাকে এখানে ডেকেছে, কে ডেকেছে সেটা দেখার জন্যই তীর্থ এখানে এসেছে। আরাত্রিকা আর বিশাখা একই কথাগুলো ধ্রুবকে বলছে। ধ্রুব ওদেরকে জিজ্ঞেস করে ছাদে গিয়ে ওরা কি দেখলো। ইন্সপেক্টর আর বৃন্দাও তীর্থকে একই কথা জিজ্ঞেস করে। ওরা ছাদে গিয়ে দেখেছিল ওখানে কেউ নেই, শুধু পড়ে আছে চন্দ্রিমার মৃতদেহ। নাক মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। রক্ত দেখে তীর্থ ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এত বড় একটা চেহারা নিয়ে তীর্থ রক্ত দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছে শুনে ইন্সপেক্টর ভাবে তীর্থ নাটক করছে। তখন বৃন্দা বলে তীর্থ এর আগেও অফিসে একজনের রক্ত দেখে এভাবেই অজ্ঞান হয়ে গেছিল। ওদিকে বিশাখা আর আরাত্রিকা ধ্রুবকে বলে তীর্থ অজ্ঞান হয়ে যাওয়ার পর আরাত্রিকা ভয় কাঁপছিল। বিশাখা আরাত্রিকাকে বলে এখনো হয়তো হসপিটালে নিয়ে গেলে চন্দ্রিমা বেঁচে যাবে, যেভাবেই হোক ওদের চন্দ্রিমাকে হসপিটালে নিয়ে যেতেই হবে। বিশাখা আর আরাত্রিকা অনেক কষ্ট করে চন্দ্রিমাকে তোলার চেষ্টা করে। ঠিক তখনই তীর্থর জ্ঞান ফিরে যেতে তীর্থ ওদেরকে বলে সাবধানে করতে, না হলে চন্দ্রিমা ছাদ থেকে পড়ে যাবে। হঠাৎ করে তীর্থ কথা বলে ওঠায় বিশাখা আর আরাত্রিকা চমকে গিয়ে টাল সামলাতে না পেরে চন্দ্রিমাকে ব্যালেন্স করতে না পারায় ছাদ থেকে চন্দ্রিমা নিচে পড়ে যায়। তখনই ওখানে দিতি আসে। এই ঘটনাটা বলে ওই দিনের কথা মনে করে সবাই স্তব্ধ হয়ে যায়। ইন্সপেক্টর বলেন সবই তো বুঝলাম, কিন্তু চন্দ্রিমা তো ওপর থেকে পড়ে মারা যাননি, মারা গেছেন স্লো পয়জনিং এর জন্য। সেটা কি করলো? বাকিদেরকেই বা কে মারলো? এরকম কয়েকশো প্রশ্নের উত্তর তো এখনো বাকি থেকে গেল। বৃন্দা চন্দ্রিমার ফটোর দিকে তাকিয়ে বলে চন্দ্রিমা সত্যিই কাউকে ব্ল্যাকমেল করছিল না তো, সেই হয়তো এসব করেছে। বৃন্দা ওর কথাটা শেষ করতে না করতেই বৃন্দার গলার স্বর বন্ধ হয়ে আসে।
মুহূর্তের মধ্যেই একইভাবে নাক মুখ থেকে রক্ত বেরিয়ে মারা যায় বৃন্দা। এখানেই শেষ হয়ে যায় গভীর জলের মাছ সিজন 2। আবার অপেক্ষা সিজন 3 এর। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্মিট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।